এনসিপি থেকে অন্তত 2 জন নেতা পদত্যাগ করেছেন, তার মধ্যে তাসনিম যারা এনসিপির বিগ শট তিনিও পদত্যাগ করেছেন। মানে এটার এটার আপনার কাছে কেমন মনে হচ্ছে মাসুদ কামাল? আপনি আসলে কি মনে হচ্ছে যে এনসিপি কি ভাঙনের মুখে পড়েছে এই সময় এসে? আমি বলি আপনাকে, সরি, আমি কিন্তু এই এনসিপি কে পছন্দ করতাম শুরু থেকেই। দলটা গঠন করার আগের থেকে আমি এদের প্রতি আমার এক ধরনের দুর্বলতা ছিল। আমার সঙ্গে এদের অনেক নেতার দীর্ঘ সময় মানে বেশ কয়েকবার আলাপ হয়েছে। সর্বশেষ আমার সঙ্গে একবার কথা হলো ওদের একদম শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে। তো সে আমাকে নিজের থেকে জিজ্ঞাসা করলো, তখন বিএনপির সঙ্গে তাদের একটা যাওয়ার একটা আলোচনা চলছিল। সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমাদের আসলে কি করা উচিত। তাই আমি বললাম, ভাই আপনারা তো একটা পলিটিক্যাল পার্টি করছেন, আপনারা তো নিজেরাই জানেন কি করা উচিত। তারপর যদি আমার পরামর্শ চান, আমি আপনাকে পার্সোনালি বলবো, বিএনপি কিংবা জামাত কারোর সঙ্গে যায় না। বিএনপির সঙ্গে গেলে পরে আপনার দল আর থাকবে না, আসতো বিএনপি গেলে এটা শেষ। কারণ বড় দলের সঙ্গে ছোট দল একটা মিশে, মানে বড় নদীর সঙ্গে একটা খাল মিশে কিন্তু তার নিজস্ব অস্তিত্ব রক্ষা করতে পারে না। কাজে এটা করেন না। আর যদি জামাতের সঙ্গে আপনি মিশেন, তাহলে আপনার ক্ষতিটা হবে কি, আপনার জামাতের কাছে মানে কয়টা আসন পাবেন, ধরেন 50টা আসন পেলেন, তো 250 আসনে কিন্তু আপনি নাই। 250 আসনে কেউ আপনাকে চিনবে না। কিন্তু 50টা আসনে আপনি কিছুটা থাকতে পারবেন, কিন্তু আপনি 50 আসনে জিতবেন কয়টা? এতে কিন্তু আপনার যে রাজনৈতিক আদর্শ সেটা নষ্ট হয়ে যাবে। আপনার সবচেয়ে ভালো হবে, আমার যেটা পরামর্শ ছিল, যে আপনি এই নির্বাচনের কথা মাথায় রেখেন না, আপনি পরবর্তী নির্বাচনকে মাথায় রেখে আপনারা অগ্রসর হন এবং আপনারা একটা ভিন্ন ধরনের রাজনীতি নিয়ে অগ্রসর হন। আমরা ওই ট্রেডিশনাল রাজনীতি তো দেখছি। আপনি আওয়ামী লীগ বিএনপি হওয়ার চেষ্টা করেন না, আপনি এনসিপি হওয়ার চেষ্টা করেন। এবং আপনারা ছোট মানুষ, আপনারা বয়সে কম, সমস্যাটা কি, 5টা বছর স্ট্রাগল করেন, এটা কিন্তু ভালো হবে। আমাদের এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম আছে রে ভাই, আমাদের এখানে পলিটিক্যাল একটা ভ্যাকুয়াম আছে। এই ভ্যাকুয়ামটা কিন্তু আপনি ঢুকেন। সে শুনলো খুব মন দিয়া, তারপরে দেখি যে এই কাম করলো, এটা তো কাম না, এটা তো আকাম। এটা একেবারে শেষ হয়ে যাবে। এনসিপি তার আগেই এখনই দলটা ভাঙা শুরু হয়েছে, কিন্তু যারা ভেঙে যাচ্ছে তারা কিন্তু আর দল করবে না, তারা নতুন কোন এনসিপি করবে না, কিন্তু তারা রাজনীতি ইনএক্টিভ হয়ে যাবে। এবং এই যে ছেলে মেয়েগুলো, আমি তো এদের সঙ্গে বহুবার এই যে আপনার এই আন্দোলনের পরে বিভিন্ন টেলিভিশনে কিন্তু এনসিপির ছেলে মেয়েদেরকে ডাক, এদের মধ্যে অ্যারোগেন্সি ছিল, এদের মধ্যে আপনার মানে মুরব্বীদেরকে অপমান করার একটা আনন্দ ছিল ওদের মধ্যে, সবই ছিল, ভালো মন্দ মিলেই ছিল। আমাকে অনেক জায়গায় বিব্রত ওরা করার চেষ্টা করেছে, অসুবিধা নাই, আমি কিন্তু এগুলো কেউ সিরিয়াসলি নেই না, আমি নেই না, মানে এটা বয়সের কারণে মনে করি। কিন্তু আমি একটা জিনিস সভাপতি দেখছি, এদের সবারই কিন্তু মানে অল্প বিস্তর পড়াশোনা ছিল। হ্যাঁ, এরা এটা কিন্তু এটা মানে আমি করি, কারণ এই অল্প বয়সে পড়াশোনাটা ছিল, রাইট, আমরা টকশোতে এটা দেখতাম। এটা আমার কাছে মনে হয়েছে এটা, হ্যাঁ, আই এগ্রি এদের উইথ ইউ। কিন্তু পড়াশোনা ছিল। এই জায়গাটা কিন্তু আমি খুব এনজয় করতাম। আমি অনেক দেখছি যে ঘাঘু পলিটিশিয়ান আওয়ামী লীগ করে, বিএনপি করে, একদম অনেক বছর ধরে করে, কথা বলে না মনটা খারাপ হয়ে যায় যে এই লোক দেশের রাষ্ট্র ক্ষমতা যে কি করবে, এরকম মনে হইতো। কিন্তু এদেরকে পড়াশোনাটা ছিল, আমার ভালো লাগতো। কাজে আমি আমি চাইতাম মনে মনে যে এরা একটা লং টার্ম প্ল্যান নিয়ে অগ্রসর হোক এবং নিজেদের পলিটিক্সটা করুক, নিজেদের পলিটিক্সটাকে জনগণের সামনে তুলে ধরুক, জনগণের কাছে পরিচিত করে দেখ। কিন্তু এরা যে চোরাগুপ্তা পথে অগ্রসর হচ্ছে, যে শর্টকাট পথ খুঁজতেছে, এতে কিন্তু, ধরেন আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। এই যে তাসনিম যারা, যে আপনার মনে করেন আমি শুনলাম, আপনার কাছে শুনলাম, আমাকে খেয়াল করি নাই, যদি তাসনিম যারা রিজাইন করে, রিজাইন না করে তার উপায়টা কি বলেন তো? সে জনগণের কাছে গেছে, জনগণের কাছে ক্রাউড ফান্ডিং ফান্ডিং তো সে করছে রে ভাই। সে বলছে আমি ইলেকশন করতে চাই, আমি নীতি নৈতিকতার মধ্যে থাকতে চাই, আমার এখানে সব মিলে যে আমার ভোটার আছে সেখানে আমি 46 লাখ টাকা এবং অঙ্কটা বলছে ভাঙতি আরো কিছু আছে, এই টাকাটা আমি খরচ করতে পারবো, এই টাকাটা আপনারা আমাকে দেন। তারা সবাই দিল মনে করেন, দেওয়া দিয়েছে, অনেক অগ্রসর হয়ে গেছে, প্রায় 35 লাখ টাকার মতো হয়ে গেছে তার। তো হয়ে যাওয়ার পর এখন যদি সে জামাতের সঙ্গে যায়, তাহলে এই লোকগুলো থেকে বলবে না যে তোমাকে যে আমি টাকাটা দিলাম, তুমি একা ইলেকশন করবো বলে দিয়েছিলাম, তুমি জামাতের সঙ্গে যাবা, এটা বুঝে তোমাকে টাকাটা দেই নাই, তাহলে তুমি কি করবা? তাহলে এই টাকাটা সে কিভাবে ফেরত দিবে? তার কি আর মান সম্মান কিছু থাকলো? আপনি বলেন, থাকলো কিছু? সে কিভাবে মানুষের কাছে মুখ দেখাবে? সে কোন মুখ নিয়ে ভোটারের কাছে যাবে? আপনি তো ওর তো এখান থেকে রিজাইন করা ছাড়া কোনো উপায় নাই যদি সে সোসাইটিতে থাকতে চায়। আর যদি সে ওরকম ওদের মতো সিদ্ধান্ত নেয়, যে যারা নাকি মানে মার্কার জন্য দল ত্যাগ করে, তাদের মতো সিদ্ধান্ত নেয় যে আমি লজ্জা পাবো না, তাহলে তো কিছু বলার নাই। কিন্তু এদের তো কিছু কিছু লেখাপড়া আছে, লেখাপড়া জানারও কিন্তু লজ্জিত না হয়ে পারে না। তো সেক্ষেত্রে আমি মনে করি এরা হয়তো এইবার ইলেকশনটা করবে, তারপরে আর তারা এই দলের সঙ্গে থাকবে না।
এনসিপি আসলে ফ্রিডম পার্টি হয়ে যাবে আমার যেটা ধারণা। জনাব মাসুদ কামাল, আপনার কাছেও আসলে তারেক রহমানের ফেরার, তারেক রহমানের এই আই হ্যাভ আ প্ল্যান এই কথার বার্তা কেমন, প্রভাব কেমন, সেটি নিয়ে জানতে চাইবো। এবং এই যে দুর্নীতির বিষয়ে আলোচনা আসছে, মানে তারও একটা ইমেজ ছিল যখন তিনি দেশে ছিলেন, 18 বছরের মতো, প্রায় 18 বছরের কাছাকাছি সময় দেশের বাইরে থেকে ফিরে সেই পুরনো ইমেজটা, যেখানে অনেক প্রশ্ন ছিল, অনেক রকম নেতিবাচক বিশেষণ ছিল তার নামের সাথে, সেগুলো তিনি এখন পুরোপুরি কাটিয়ে উঠেছেন বলে মনে হয়। এটাও একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, তার প্ল্যান। না, উনি উঠেছেন এটা বলার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। সুযোগ নেই, উনি এসেছেন মাত্র একদিন, তাই না, দুদিন হলো মাত্র। তবে ওই যে ওনাকে নিয়ে যে মিথ গুলি ছিল, ওনাকে নিয়ে যে পাবলিক পারসেপশন ছিল, সেই পারসেপশন গুলো কিন্তু খুব ইজি না, খুব সুখকর নয়। এবং সেই পাবলিক পারসেপশনটা ধরেন আপনার, আমি যদি 2006 পর্যন্ত ধরি, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ 15 বছর ছিল। আওয়ামী লীগ কিন্তু এই 15 বছরে তারেক রহমানের বিষয়ে যে পাবলিক পারসেপশন যেগুলি ছিল, সেগুলি তারা নার্সিং করেছে, কিন্তু নার্সিং করেছে, কোনো কোনো ক্ষেত্রে সেগুলিকে আরো মানে বিবর্ধিত করেছে এবং বলার চেষ্টা করেছে সে কত খারাপ ছিল, কত দুষ্ট ছিল। এগুলো তারা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং কাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে? আজকে যে ছেলেটার বয়স মনে করেন 22 বছর, 23 বছর, সে কিন্তু তার জন্মের পরের থেকে কিন্তু সে আওয়ামী লীগের এই ভার্সনটাই কিন্তু শুনতেছে। তারা কিন্তু অন্য কোনো ভার্সন শুনতেছে না, এবং তারা কিন্তু এটা বিশ্বাসও করে হয়তোবা। কাজে এইগুলিকে, এটা তার জন্য একটা বড় বোঝা। এই বোঝাটা ওনার কিন্তু নামাতে হবে ওনার নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। এবং সে কর্মকাণ্ড উনি কিভাবে করবেন, কিভাবে উনি এই কর্মকাণ্ডের রণকৌশল স্থির করবেন, ঠিক করবেন, এটা ওনার ব্যাপার। আমি নিজে যেটা মনে করি, আমার একটা এক্ষেত্রে একটা মানে আমার বক্তব্য আছে, সেটা হলো আমি মনে করি যে ওনার উচিত হবে ওই সময় হাওয়া ভবনে ওনার আশেপাশে যারা ছিলেন তাদেরকে একেবারেই ওনার কাছে ভিড়তে না দেওয়া, একদম না। এবং এর মধ্যে হয়তো এটা একেবারেই না দিতে গেলে হয়তো দু একজন ভালো লোক বাদ পড়ে যাবে, পুরুষ সমস্যা নাই, কিন্তু বৃহত্তর স্বার্থে এটা ওনাকে সিরিয়াসলি করতে হবে। না হলে কিন্তু আগের এটা ওই ওনার সম্পর্কিত যে পারসেপশন, এটা কিন্তু আবার ফিরে আসবে। ফিরে না আসলেও ওনার যারা এখানে প্রতিদ্বন্দ্বী আছেন, শত্রু আছেন, তারা কিন্তু ওগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এটা ওনার জন্য খুবই একটা হৃদয় বিদারক ঘটনা হবে বলে আমি মনে করি। আমি হৃদয় বিদারক শব্দটা উল্লেখ করলাম কেন? করলাম এই কারণে, যখন উনি চলে যান এখান থেকে 2008 সালে, তখন যে তারেক রহমান গিয়েছিলেন এবং যাওয়ার পর 2010-11 পর্যন্ত আমি ওনার বিভিন্ন রকম বক্তব্য কিন্তু ওখান থেকে শুনতাম। সে তার সঙ্গে তুলনা করলে আজকে তারেক রহমান কিন্তু একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার, এটা আমার কাছে মনে হয়। আমি মনে করি টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এখন এটা হতেই পারে, কারণ এতগুলি বছর একটা আপনার উন্নত দেশে এবং ভালো একটা মানে রিয়েল ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট উনি ছিলেন, এখান থেকে উনি কিছুই শিখবেন না, এটা তো হয় না। এবং ওনার কথাবার্তাগুলো আমি যেগুলো শুনেছি, যেমন ওই দিন ওরা যে বক্তৃতা ছিল, ছোট বক্তৃতা, 16 মিনিটের বক্তৃতা দিয়েছেন, এবং এই 16 মিনিটে একটা মানে আপনার কোনো স্ক্রিপ্টেড বক্তৃতা কিন্তু ছিল না। উনি কিন্তু বলেছেন এমনি। অনেকদিন পরে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতার মুখে একটা বক্তৃতা শুনলাম, যেখানে কোনো গালাগালি নাই, যেখানে অন্যের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তত্ত্ব নাই, যেখানে অন্যকে মানে হেয় প্রতিপন্ন করার কোনো মানে চেষ্টা নাই, এবং নিজের অতীতে তারা কত ভালো করেছেন সেটাও বলার কোনো আগ্রহ নাই। উনি কেবল বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। এটা কিন্তু ভাই আমাদের দেশের পলিটিক্যাল লিডারদের মধ্যে রেয়ার একটা ঘটনা, একদম। খুবই রেয়ার। এবং এই যে কাজটা করেছেন, এটা একদিকে আমি খুশি হই, আরেকদিকে আমি একটু শঙ্কিত হই। শঙ্কিত হই কেন? উনি তো 15 বছরে এই জিনিসটা অর্জন করেছেন। উনি যে নেতাদের সঙ্গে বসেছিলেন ওখানে, সেই নেতারা তো 15 বছর ওইটা অর্জন করার চেষ্টা করে নাই। সেই নেতাদের তো আমরা চিনি, তারা তো আগে কেমন ছিলেন তা আমরা দেখেছি। এবং সেই নেতারা কি উনাকে যথাযথভাবে ফলো করতে পারবেন? উনার কথাকে, উনার চিন্তাকে, উনার জীবনযাপনকে, উনার কর্মকাণ্ডকে ওনারা কি ফলো করতে পারবেন? ফলো করতে না পারলে কিন্তু বেশ সমস্যা। ওই যে আমরা একটা কথা বলি, শুনেন, আপনি এখান থেকে মনে করেন একটা লং ড্রাইভে যাবেন, আপনি মনে করেন আপনি চিটাগাং যাবেন, ধরা যাক কথার কথা। আপনি একজন চমৎকার ড্রাইভারকে চুজ করলেন যে এই হলো মানে সমস্ত পরীক্ষায় ভালো করছে, এরকম একটা ড্রাইভার, কিন্তু আপনার গাড়ি সুবিধার না। যদি আপনার গাড়ির সুবিধা না হয় ভাই, ড্রাইভার যে চালানো যায়, তো উনি তো ড্রাইভার, উনি তো মূল দলটার ড্রাইভার, দলটার কি অবস্থা, এটা কিন্তু এখন ওনাকেই ঠিক করতে হবে যে এই দল নিয়ে আমি কত স্পিডে যেতে পারবো, এই দল নিয়ে আমি কত দূর যেতে পারবো। এই জায়গাটা কিন্তু সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে,
সমাধানটা ওনাকেই করতে হবে। এখন এটা ওনার জন্য একটা বড় বোঝা। আমি বলি দুটো বোঝা ওনার কাঁধে আছে, কিন্তু একটা বোঝা হলো আগের সেই পাবলিক পারসেপশনকে দূর করা, আর দ্বিতীয় বোঝাটা হলো দেখেন উনি যখন 300 মিটার 300 ফুটে যখন মিটিংটা করেন, আমি আগের দিন রাত্র 10টার দিকে আমি একজনকে আমাকে ফোন করে বললো যে ওখানে আমি গিয়েছিলাম এবং ওখানে মানুষ লোকে লোকারণ্য। তাহলে ভাবেন আগের দিন যে রাতে 10টার সময় এখানে এসে যে লোকটা বসেছিল সে তো জানতো যে সে এখনই তার দেখা পাবে না, তার দেখা পেতে হলে আরো 16 ঘন্টা অপেক্ষা করতে হবে। সে এখানে এত রাত্রে কেন আসছে ভাবেন একবার। ওই দিন ঢাকা শহরে প্রচন্ড ঠান্ডা ছিল, হিমেল হাওয়া ছিল, সেই গভীর ঠান্ডার মধ্যে ওনারা ওখানে কেন ছিলেন? এই যে ফিলিংসটা, এই যে ভালোবাসাটা, যে আমি আমার লিডারকে দেখতে চাই, এই ভালোবাসাও কিন্তু ওনার জন্য একটা বড় বোঝা। এই বোঝা উনি কতটুকু এই বোঝাকে উনি টাচ করতে পারবেন, এই বোঝাকে কতটুকু উনি কমাতে পারবেন এবং এই বোঝা কতটুকু প্রতিদান উনি দিতে পারবেন, সেটাও কিন্তু ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই দুটো চ্যালেঞ্জই ওনার জন্য সামনে আছে। জি, অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। একদম শেষ করব, এক মিনিট করে যদি একটু আপনাদের কাছ থেকে, দুজনের কাছ থেকে শুনতে পারি যে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখন শাহবাগ অবরোধ, শাহবাগে কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। আপনারা আসলে এটির বিষয়েও 1 মিনিট করে একটু মন্তব্য জানতে চাই, এবং তারা আসলে খুব কি ভরসাও রাখতে পারছে না যে এই সরকারের উপর, সেটাও বোঝা যাচ্ছে। ইনকিলাব মঞ্চ থেকে তারা পোস্ট দিয়ে বলছে কোনো ক্রস ফায়ার দেখতে চাই না, কেন ক্রস ফায়ারের শঙ্কা করছে, আর এই শাহবাগ অবরোধ করা বা এটা বা কর্মসূচি করা এর প্রভাব কি মনে হয় ডক্টর মামুন? একদম ছোট্ট করে একটু 20 সেকেন্ড আমি একটু আগের বিষয়টা রিফ্লেক্ট করতে চাই, যে যেটা বললো কামাল ভাই, সেটা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডার কিন্তু অনেকটা অংশই মিথ্যা এবং কোর্টের মাধ্যমে সেগুলো ক্লিয়ার হয়েছে, বাট একই সাথে ওনাকে আরো সচেতন থাকে। বিগিনিংটা যদি আমরা দেখি, এই বাসে করে আসা থেকে শুরু করে মাটি টাচ করা, চেয়ারে না বসা, স্মৃতিসৌধের আইডেন্টিটি না লেখা, ক্রাউডকে খেয়াল রাখা, শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দেওয়া, এক ধরনের মেসেজ কিন্তু অলরেডি উনি দিয়েছেন। যেটা কামাল ভাই বললেন, এটা ইম্পর্টেন্ট যে গোটা বিএনপির মধ্যে এটা ট্রান্সফর্ম হওয়া। সো আধুনিক নেতার যে চিন্তা, আধুনিক উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের, সেটা কিন্তু একটা রিফ্লেকশন তারেক রহমান দেখিয়েছেন। এটা ট্রান্সফর্ম হতে হবে, আমি একমত কামাল ভাইয়ের সঙ্গে যে এটা ট্রান্সফর্ম হতে হবে। কিন্তু আগের অতীত যেটা, আমি মনে হয় যে প্রোপাগান্ডা মেশিন যেহেতু তার অতীতকে বারবার নাড়া দিয়েছে মিথ্যে ভাবে অনেক ক্ষেত্রে, সেটা আসলে মানুষ খুব বেশি, এই যে স্টার্টটা হলে এরপরে বেশি কনসিডার করবে বলে আমি মনে করি। এবং ইলেকশনে হয়তো বা বড় বাহিনী পিছনে লাগবে, অনেক ক্যাম্পেইন করবে, খুব বেশি সুবিধা যে শুরুটা হয়েছে সেটা করতে পারবে না। হাদি হত্যাকাণ্ডের আমরা অবশ্যই বিচার চাই, এবং খুবই দুঃখজনক যেটা মোটামুটি বোধহয় নিশ্চিত যে আসলে বর্ডার ক্রস করেছে এবং তার সাথে অন্যান্য যারা জড়িত তাদেরকে ধরার চেষ্টা করেছে। আসলে না, এত আলোচনা আমরা হাদিকে নিয়ে করেছি, কিন্তু ঘোড়ার যে আলোচনাটা, যে আমরা একটা ইনসিকিউরিটির মধ্যে ছিলাম, কেন এই ছেলেটাকে একটা অন্তত ছায়া নিরাপত্তার মধ্যে রাখা হলো না, কেন এখন এই ছেলেটাকে মৃত্যুবরণ করতে হলো, এবং খুবই দুঃখজনক। আমরা অবশ্যই বিচার চাই, কিন্তু একটা জিনিস ঠিক, যে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল, এখানে যেভাবে জমায়েতটা হয়েছে, আমি খুশি হতাম যে ওই সময়টুকু ছাড় দিয়ে, যেমন তারা তারেক রহমানকে ছাড় দিয়েছিল 2-3 ঘন্টার জন্য, ওই সময়টুকু ছাড় দিলে ভালো হতো। এবং রাস্তা আটকিয়ে এই জনদুর্ভোগ তৈরি করে এই বিচারকে কতটুকু আবার জনবিচ্ছিন্ন করা হচ্ছে কিনা, সেটাও একটা প্রশ্ন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইনকিলাব মঞ্চের স্ট্রেংথটা আমরা জানি। আমি অল্প কয়েকজন শিক্ষকের মধ্যে একজন, প্রথম থেকেই সোচ্চার ছিলাম, স্ট্যাটাস দিয়েছি, কথা বলেছি, টকশোতে বলেছি। বাট তারপরে আমি বলবো যে জনদুর্ভোগ তৈরি করে হাদির যে মানুষের মধ্যে জনপ্রিয়তা, শ্রদ্ধা যেটা তৈরি হয়েছে, সেটাকে আবার আমরা অন্যদিকে কোনো ভেস্টেড গ্রুপের দিকে নিয়ে যাই কিনা, ইনকিলাব মঞ্চ খুব ছোট্ট কয়েকটা ছেলেমেয়ের সংগঠন, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু সরকারের যে ব্যর্থতা, এটা অবশ্যই বলতে হবে। এবং আগামীকাল দেখতে চাই যে অ্যারেস্ট হচ্ছে হাদির হত্যাকারী, এবং এখান থেকে যারা এখন আন্দোলন করছে তাদের রেসপেক্ট রেখে বলছে হয়তো বা সেই বিচার বা গ্রেপ্তার হলে তারা সরে যাবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আগামীকাল গ্রেপ্তার হবে সেই আশা করার মানে অনেক বড় আশা হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম, সেরকম একটা অবস্থা। মানে সেটা এখানে একটা আসলে অনেক সার্কাস, আজকে অনেক কিছু হচ্ছে কামাল ভাই, অনেক সার্কাস। একদমই তাই, একদমই তাই। যারা মাসুদ কামাল, আপনার কাছ থেকেও খুব সংক্ষেপে এটা একটু জানবো, মানে হাতি হত্যাকাণ্ডের পর যা যা হলো সমর্থকদের ক্ষেত্রে, এই যে প্রথম আলো ডেইলি স্টার, উদিচি, ছায়ানট, এই মানে কিছুই যেন সুখকর হচ্ছে না। এখন শাহবাগে একটা অবরোধ অনির্দিষ্টকালের জন্য, এরকম একটা অবস্থা, এটা একটা চলছে। কি মনে হচ্ছে আপনার কাছে? এবং যেই পরিশীলিত ভাষা নিয়ে আমরা, তারেক রহমানের পরিশীলিত ভাষা নিয়ে একরকম খুশি বা একটা ভালো ফিল হচ্ছিল যে তার ভাষা, কাউকে গালিগালাজ বা আগের অতীত নিয়ে খুব টানাটানি, এই বিষয়গুলো নাই, গরল তিনি ঢালছেন না তার কথার মধ্যে দিয়ে। অন্যদিকে এই ছেলেমেয়েগুলোর কথার মধ্যে একদম গালি তাদের স্লোগানের অংশ হয়ে উঠেছে, মানে সেটা এখন মুখেও বলা যায় না, এমন এমন সব ভাষা
মানে বলা আমি হচ্ছে, আপনাকে কিন্তু প্রথমে আমরা একটু গালি টেনে বলি, শুনেন। এরা দেখেন আপনার এই বিপ্লব বলেন, আন্দোলন বলেন, যাই বলেন, ক্ষমতা পরিবর্তন বলেন, এরপরে এরা কিন্তু একটা কথা খুব কদিন আমরা শুনতাম, সেটা হলো গিয়ে নতুন বন্দোবস্ত তারা করবে। এই নতুন বন্দোবস্তটা কি আমি এতদিন ধরে গেলে বোঝার চেষ্টা করছি যে নতুন বন্দোবস্তটা কি। এখন আমি মনে করি এই যে গালাগালিটা আছে না, এটাই মতো নতুন বন্দোবস্ত। নতুন নতুন গালি আবিষ্কার করা। আমি না, আমার একটা বই ছিল বুঝছেন, নাম হলো গালি অভিধান। হুম হুম আমার মনে হয় এরা যে সমস্ত গালি দেয়, আমি দু একটা গালি অভিধান খুঁজে দেখছি আছে কিনা, ওটার মধ্যেও নাই। ওই গালি অভিধানের মধ্যে এই গালিগুলি নাই। তো আমরা এটা কেন বুঝলেন লিখলেন? কত ইনোভেটিভ তারা। হ্যাঁ, তো আমার মনে হয় এগুলো গালি অভিধানে যোগ হবে। এই নতুন বন্দোবস্ত হলো নতুন গালি, এটা আমি এইভাবে এখন বুঝি আর কি। যাই হোক, এটা জেনজি। আবার এই মামুন ভাইদের ইউনিভার্সিটির এক সহকর্মী দেখলাম বলতেছেন এটাই নাকি জেনজিদের ভাষা, এটা নাকি আমাদের মেনে নিতে হবে। তো এখন মেনে নিব কি করবো, আর আমি তো অসহায়। উনি যখন বলেছেন, শিক্ষকই না যখন না, বলেন। এটা কিন্তু ভাই আমাদের এটা শিক্ষকদের ভিউ না, একজনের বিক্ষিপ্ত ভিউ। হ্যাঁ, আপনি ঠিক একজনের কথা বলছেন, তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমি তো এটা একজনের কথাই বলছি, একজনকে নিয়ে অস্থির, আরো যদি দুই তিনজন থাকে তাহলে তবে খবর আছে আমাদের। আচ্ছা, যাই হোক। তো এটা নাকি জেনজিদের ভাষা মানতে হবে আমাদের। ঠিক আছে, মানলাম। কিন্তু এখন যে এই হাদি হত্যাকাণ্ড বলে, হাদি হত্যাকাণ্ডের পর মানে হাদির মৃত্যুর পর এটাকে নিয়ে যা যা হয়েছে তার 80%ই হাদির যে চিন্তা, হাদির যে বক্তব্য তার সঙ্গে মেলে না। এটা হলো রিয়েলিটি। হাদির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে মোটামুটি ভালো সম্পর্ক ছিল, নিয়মিত সম্পর্ক ছিল। হাদি এই যে একটা পত্রিকার সামনে যে আগুন ধরে দাও, এটা হাদি কখনোই স্বীকার করতো না। ওরা হাদি স্পষ্ট বলছে যে এটা তো তাদের পলিসি। আপনি যদি ওদের পলিসি পছন্দ না হয়, আপনি 10টা কথা বলো বানান, ওখানে আপনার কাজটা কি? এটা হাদি বলেছে। এনসিপিতে নিয়ে, এনসিপির রাজনীতি নিয়ে হাদিতে বলেছে যে ওরা যা যা করছে এটা চিন্তা করলে আমার ঘুম আসে না। হাদি বলছে এগুলো। কাজে এরা যা করছে এটা কিন্তু হাদির চিন্তার সঙ্গে যায় না রে ভাই। আর এই ইনকলাব মঞ্চ যে শাহবাগে যেটা করছে, আমি নিশ্চিত এটা কিন্তু সবাই ইনকলাব মঞ্চের লোক না। ইনকলাব মঞ্চ এমন বড় কোনো সংগঠন নয়, এটা একটা সাংস্কৃতিক উইং, এটা হাদির নিজেও বলতো। তো এখন এইখানে কিন্তু যারা আছে এদেরও কিছু মতলব আছে। এখন আরেকটা কথা আমি বলি, সেটা হলো কি তাদের যে দাবিটা যে হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে, যদি হত্যাকারী এর মধ্যে দেশটি করে থাকে তাহলে তো গ্রেপ্তার হবে না। যদি গ্রেপ্তার না হয় তাহলে কি এটা অনন্তকাল চলবে? অনন্তকাল চালাতে পারবে নাকি? এই অনন্তকাল চালানোর মাধ্যমে ওই যে শাহবাগ আন্দোলনের সময় যা হয়েছিল ওরকম কিছু ওটাকে করতে চায়? যদি করতে চায়, সে বাস্তবতা কি এখন দেশে আছে? এগুলো ভাই মাথায় রাখতে হবে।